তেল গ্যাসের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিক ইউনিট প্রতি প্রায় 2 টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব, লুটপাট বন্ধের মাধ্যমে সমন্বয়ের তাগিদ। হাজিদের পাশাপাশি সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। 20,000 টাকায় মিলবে একমুখী যাত্রার টিকিট। হজ মৌসুমে অন্তত 100 কোটি টাকা বাড়তি আয়ের আশা। আলু নিয়ে চরম দুশ্চিন্তায় বরগুনার চাষিরা। হিমাগার না থাকায় পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন সিন্ডিকেটের কাছে। খরচ তুলতেই হিমশিম অবস্থা কৃষকের। পটুয়াখালী উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। মারাত্মক হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য, সচেতনতা তৈরির তাগিদ। এবং হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জেট ফুয়েল সংকট। ইউরোপের শত শত ফ্লাইট বাতিলের আশঙ্কা। নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশে জরুরি জ্বালানি পরিকল্পনা সক্রিয়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীর বগুড়া সফরের খবর। বগুড়া সার্কিট হাউস থেকে আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইতিমধ্যেই তিনি কিন্তু বগুড়ার যে সার্কিট হাউস সেখানে প্রবেশ করেছেন এবং এখান থেকে কিন্তু বগুড়া যে জেলা জজ কোর্ট সেখানে নবনির্মিত ভবনের তিনি উদ্বোধন করবেন। এরপরে সেখানে বেলবনের উদ্বোধন শেষে কিন্তু বগুড়ার যে 150 বছরের পুরনো পৌরসভা সেই পৌরসভাকে কিন্তু তিনি আসলে সিটি কর্পোরেশনে ঘোষণা করবেন এবং ইতিমধ্যেই কিন্তু আসলে হাজার হাজার মানুষ সার্কিট হাউসের বাইরে অপেক্ষা করছেন ঘরের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং এই যে হাজার হাজার মানুষ চারপাশে অবস্থান নিয়েছেন, এতে করে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর নিজের জেলা, নিজের শহর, নিজের মানুষ সবাই কিন্তু আসলে সেই দাবি নিয়ে কিন্তু আসলে এখানে প্রতীক্ষা করছেন এক নজরের জন্য আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য। এবং বগুড়ায় কর্মসূচি এই 3টি শেষ করে কিন্তু তিনি যাবেন নিজের পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতে এবং সেখানে গিয়ে কিন্তু আসলে তিনি খাল খনন, ফ্যামিলি কার্ডের কর্মসূচি সহ ওখানে 3টি থেকে 4টি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং মোট মিলিয়ে কিন্তু আসলে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার মধ্য দিয়ে বগুড়ায় 8টি উন্নয়নমূলক যেই প্রকল্প সেই 8টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কিন্তু আসলে তিনি করতে যাচ্ছেন আজকে বগুড়ায়। এবং দর্শক যদি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই সার্কিট হাউস থেকে বের হচ্ছেন এবং বের হয়ে তার যে সবার আগে বাংলাদেশের যেই এই বাহনটি রয়েছে অর্থাৎ যে বাস রয়েছে সেখানে চড়ে কিন্তু তিনি আসলে জেলা জজ আদালত প্রাঙ্গণে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই দর্শক সময়ের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান বের হয়েছেন এবং তার বের হওয়া মাত্র কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে কিন্তু আসলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এবং অভাবনীয় এক দৃশ্য দর্শক, হেঁটে পায়ে হেঁটে নিজের শহর, নিজের মাটি, নিজের ঘর প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে তার শহরের মানুষকে অভিবাদন জানানোর জন্য কিন্তু আসলে বের হচ্ছেন। এবং পায়ে হেঁটে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান যে সার্কিট হাউস থেকে তিনি কিন্তু আসছেন এখানে। প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে কিন্তু তার বের হয়ে আসছেন সার্কিট হাউস থেকে। যেমনটি বলছিলাম, নিজ জেলা, নিজের পৈতৃক জেলা, অন্যরকম আসলে এক অনুভূতি নিয়ে হাজার হাজার মানুষের চাপকে সাথে নিয়ে কিন্তু আসলে প্রধানমন্ত্রী সার্কিট হাউস থেকে বের হয়ে আসছেন। নিজের মাটি, নিজের যে পৈতৃক ভিটা, নিজের জন্মভূমি, এই মাটিতে, এই শহরে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার যে শৈশব, তার শৈশব এবং কৈশোর কেটেছে এই শহরে, এই জেলা জুড়ে। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষদের ভিড়ে কিন্তু আসলে তিনি মিশে গিয়েছেন তার শহরের, তার জেলার মানুষদের সঙ্গে কিন্তু তিনি সেখানে কর্মদান করেছেন। এবং প্রধানমন্ত্রী সময়ের ক্যামেরার চোখে দর্শক দেখানোর চেষ্টা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের শহরে, নিজের মাটিতে হেঁটে চলে আজকে যে বগুড়ার যে কর্মসূচি সেই কর্মসূচি উদ্বোধনের জন্য কিন্তু তিনি আসলে এগিয়ে যাচ্ছেন। দর্শক সময়ের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে।
দর্শক, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ শহর বগুড়ায় পৌঁছেছেন এবং জনতার মাঝে মিশে গিয়ে তিনি আসলে কুশল বিনিময় করছেন, তাদের সাথে কথা বলছেন। যদিও তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা। আমাদের বগুড়া প্রতিনিধি আব্দুল আওয়াল কিছুক্ষণ আগে এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রী আসলে পায়ে হেঁটে সবার সাথে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন এবং করছেন এখন পর্যন্ত, এবং সবার সাথে এক ধরনের কুশল বিনিময় করছিলেন তিনি। পরবর্তীতে আমরা আবারও প্রধানমন্ত্রীর এই সফর সংক্রান্ত খবরাখবর আপনাদের জানিয়ে দেব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দামও। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভার সম্মতি পেলে সে অনুযায়ী দাম সমন্বয়ের প্রস্তাব পাঠানো হবে এনার্জি রেগুলেটরি কমিশনে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চেয়ারম্যান বলছেন এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধি নয়, বরং লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমানতালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, এখন আমরা কি করব? সবগুলো মিলে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতেই বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতির বৃদ্ধিটাই তো লুণ্ঠনের কারণে হয়েছে। অন্যায় ও অযৌক্তিক ব্যয় বেশি হয়েছে, প্রায় 40%। সরকারের কৌশলগত একটা অবস্থান স্পষ্ট করতে হবে সেক্ষেত্রে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব? দর্শক, প্রধানমন্ত্রীর সফরের খবর জানতে আবারও চলে যাচ্ছি বগুড়ায়। اللهم آمين ربنا آتنا ক্যামেরাটা একটু পিছনে আপনি দয়া করে আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন। আজকে আমরা যে সেখানে হাজির হয়েছি, আপনি আল্লাহ দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ থেকে খালেদা জিয়াকে আপনি মোবাইল ভুল ত্রুটি মাফ করে দিন। আজকে আমরা যে সেখানে হাজির হয়েছি, আপনি আল্লাহ দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
সামনে যে জান্নাতুল ফেরদৌস আল্লাহ আজকে যে উদ্বোধন হচ্ছে এবং এরপরে আজকে দিনে সমস্ত কর্মসূচি সমস্ত দুর্নীতিগুলো মাফ করে আপনি দয়া করে একটি 3 দফা বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যে ঘোষণা তিনি দিয়েছেন প্রত্যেকে দিয়েছেন তাকে তাকে সমস্ত কিছু বাস্তবায়ন করতে দান করুন আল্লাহ আপনি দয়াকে আমাদের দেশের প্রতি রহমত করুন যতগুলো বাবা মুসলিম দেশে এবং বিদেশে আছে সবগুলো মোকাবিলা করে সামনে জনাব তারেক রহমান সহ তার সমস্ত পরিবার এবং তার যে সহযোদ্ধা সবাইকে আপনি নেক হায়াত দান করুন তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ আপনি আমাদের জীবনের সঙ্গে দিয়েছেন আল্লাহ আমরা তো আপনার কাছে সব যা চেয়েছি সবই পেয়েছি আল্লাহ আমরা তো আপনার কাছে জান্নাতও চাই আল্লাহ আপনি আমাকে সেটারও ব্যবস্থা করবেন বিজয় হিসাবে যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই প্রস্তুতি আমাদের জীবনের পরিচালনা ওটা মিলাবা তুমি থাকবা ওখানে উপস্থিত সকল লয়ারবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তারেক বলছি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে নতুন কোর্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এর বাইরেও এই বিল্ডিং, যদিও এটি বারের নিজস্ব টাকা দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, দেওয়া হচ্ছে, এবং মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। ইন টোটাল 23 লক্ষ টাকা এই কোর্ট বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আজকে হস্তান্তর করা হচ্ছে। আমি বাসির সাহেবের কাছে এই কাগজগুলো সবগুলো হস্তান্তর করছি। আমরা আশা করি ইনশাল্লাহ দ্রুত এই কাজগুলো সম্পন্ন হবে। কোথায় প্রেসিডেন্ট সাহেব গেল? কোথায় বারের সভাপতি? কোথায়? এই যে আছেন, এই যে সেক্রেটারি কোথায়? এই যে সেক্রেটারি। জি, আসসালামু আলাইকুম। জি, কংগ্রেচুলেশন। কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হতে হবে ইনশাল্লাহ। চলেন এবার অনুষ্ঠানে যাই। বগুড়ায় আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্দর বাণিজ্যের খবর। পণ্যের অসামঞ্জস্য দাম ও জ্বালানি ঘাটতিতে ক্রেতা সংকটে হিলি স্থলবন্দর, এতে কমে গেছে আমদানি বাণিজ্য। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছে তার কাছে। শফিক,
হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে পণ্যের আমদানি স্বাভাবিক থাকলেও ব্যবসা বাণিজ্য একদম স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে পণ্যের দামের সঙ্গে আমদানিকৃত পণ্যের দামের সঙ্গে বাজারে আসার পরে সামঞ্জস্য না থাকার কারণেই কিন্তু বেশ একটা স্থবিরতা বিরাজ করছে বন্দরে। আর আমদানিকৃত পণ্য আগে যে পরিমাণ আমদানি হতো এখন তার থেকে আমদানি অনেকটা কমে গেছে, বলা যেতে পারে অর্ধেকের নিচে আমদানি হচ্ছে। আর যেহেতু কুরবানি ঈদের আগে হিলিস্থল বন্দরের আমদানি রপ্তানির বাণিজ্য অনেকটা প্রাণ চাঞ্চল্যতা, লেবার শ্রমিক ব্যবসায়ীদের মধ্যে কর্মযোগ্য সৃষ্টি দেখা গেলেও এখনকার চিত্রটা অনেকটাই কিন্তু স্থবির হয়ে পড়েছে। বন্দরে পুরো ফাঁকা, পণ্যের আমদানি নেই। পণ্যের আমদানি প্রায় 50টি মতো আমদানি হচ্ছে। তাছাড়া আমরা পুরো বন্দরে মিলে সকাল থেকে দেখেছি যে পাইকারি ব্যবসায়ীদের সমাগম অনেকটাই কম। তবে আমরা আমদানিকারকদের সঙ্গে কথা বলেছিলাম, আমদানিকার জানবার চেষ্টা করেছিলাম যে বর্তমানে এই পরিস্থিতি হবার পিছনে কারণ কি। তারা বলছেন যে বিশেষ করে ভারতে পণ্যর দাম বৃদ্ধি পাচ্ছে, ডলার সহকারে নানান ধরনের কারণে পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। পণ্য আমদানি আনার পরে বাংলাদেশে পণ্যের দাম কিন্তু সারা বিক্রি করছেন না। বিশেষ করে হিলিস্থল বন্দর দিয়ে যে পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে খাদ্যদ্রব্য আমদানি হয়ে থাকে। আর বর্তমানে সে খাদ্যদ্রব্যগুলো কিন্তু এখানে ব্যবসায়ীরা কম কিনছেন। তারা বলছেন যে বিশেষ করে ভুট্টা, চাল বাংলাদেশের বাজারে দাম কিন্তু অনেকটা কমতির দিকে। তাছাড়া কুরবানি ঈদকে সামনে রেখে হিলিস্থল বন্দর দিয়ে আমরা দেখেছি বাদাম, জিরা, এলাচ, নারিকেল, কিশমিশ জাতীয় পণ্যের কিন্তু আমদানি ব্যাপক আমদানি হয়ে থাকে। সে পণ্যের আমদানি গলাও কিন্তু কম হচ্ছে। তো এইটারও কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে তারা যে পণ্য আমদানি করছেন, আমদানি করার পর পণ্যগুলো কিন্তু বাইরে পাঠাতে পারতেছে না পরিবহন ভাড়া বৃদ্ধির কারণে। তো হিলিস্থল বন্দর দিয়ে পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে, তবে তেল নিয়ে যে সমস্যা বা ট্রাক ভাড়া বৃদ্ধির কারণে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদেরকে। হিলিস্থল বন্দর থেকে আমার কাছে এতটুকু ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। হজযাত্রী বহনের পাশাপাশি এবার বেশিরভাগ শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। হজযাত্রীদের যাতায়াতের মধ্যে ফাঁকা ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা দেবে সংস্থাটি। মাত্র 20,000 টাকায় একমুখী যাতায়াত করতে পারবেন যাত্রীরা। কর্তৃপক্ষের আশা এতে বিমানের বাড়তি আয় হবে অন্তত 100 কোটি টাকা। ব্যবসায়িক এই কৌশলে হজ ফ্লাইটের ভাড়াও কম রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের পৌঁছানোর পর ফাঁকা ফিরতে হয় ফ্লাইটগুলোকে। একইভাবে একমুখী ফাঁকা থাকে রিটার্ন ফ্লাইটও। এবার এই একমুখী ফাঁকা ফ্লাইটে প্রবাসী বা সাধারণ যাত্রীদের বহন করতে কাজ করছে বিমান। এ লক্ষ্যে শুরু হয়েছে কম মূল্যে টিকিট বিক্রি। এতে ঢাকা, জেদ্দা, মদিনা রুটে 20,500 টাকায় একমুখী যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা। কিছু ডেডিকেটেড ফ্লাইটের পাশাপাশি আমরা কমার্শিয়ালিও নিয়ে আসবো, যেটা ওয়ান ওয়েতে ফাঁকা আসতো আমরা ওখানে কিছু প্যাসেঞ্জার নিয়ে আসার পারমিশন পেয়েছি। সেটাতেই কিছুটা তো লাভ ইনশাল্লাহ হবে আশা করি। তবে আমরা যাত্রী ভাড়া অনেক কমিয়ে রেখেছি যাত্রীদের সুবিধার জন্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় নানাভাবে পরিচালনায় কাটছাট করতে হয় বাংলাদেশ বিমানকে। এবার বেশিরভাগ ফ্লাইটেই হাজিদের পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবা যুক্ত করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। হাজ টার্মিনালে প্যাসেঞ্জারদের নামিয়ে জাস্ট টো দিয়ে 15-20 মিনিট টো দিয়ে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসতে পারবে। ওখান থেকে কমার্শিয়াল পেলোড নিয়ে চলে আসতে পারবে, শুধু প্যাসেঞ্জার্স না, কার্গো এন্ড এভরিথিং। আবার ফিরতি ফ্লাইটেও তাই। এটা যদি সাউদিরা অ্যালাউ করে, হ্যাঁ, তাহলে অপারেটিং ক্যারিয়ারদের খুব সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো তখন হাজ ফেয়ার কমানো সম্ভব। এর আগে কয়েক বছর ফ্লাইটগুলোর জন্য সৌদির আলাদা শর্ত থাকায় অন্য যাত্রী বহন করতে পারেনি বাংলাদেশ বিমান। কম ভাড়ার এ সুযোগ মিলবে শুধু হজ মৌসুমেই। এতে বাড়তি 100 কোটি টাকা আয়ের প্রত্যাশা সংস্থাটির। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান বিমানমন্ত্রী। এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির সংযোজিত হওয়ায় আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান প্রদানে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে নতুন এই এটিমে।
আমরা আপনাদের সকলের সহযোগিতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই এবং আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ উন্নয়নের ন্যায্য অংশীদার হিসেবে এগিয়ে যেতে থাকবে। দেখছেন এই সময়ের বাণিজ্য। পটুয়াখালীর উপকূলে নিষিদ্ধ মশারি জাল দিয়ে অবাধে শিকার করা হচ্ছে গলদা ও বাগদা চিংড়ির রেণু। সঙ্গে ধরা পড়ছে শত শত প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। এতে মারাত্মক হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য। গবেষকদের মতে সচেতনতা তৈরি ও বিকল্প কর্মসংস্থানই হতে পারে সংকট থেকে উত্তরণের পথ। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সাগরের ঢেউ আর নদীর স্রোতের বিপরীতে মশারি জালের মই টানছেন জেলেরা। কিছুক্ষণ পর জাল তুলে আনা হয় তীরে। এরপর জালে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও সামুদ্রিক প্রাণীর লার্ভা। জেলে পরিবারের নারী সদস্যরা সেখান থেকে চিংড়ির রেণু আলাদা করেন, আর বাকি মাছের পোনা ও লার্ভা ফেলে দেওয়া হয় মাটিতে। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অসংখ্য জলজ প্রাণী। সরকারিভাবে জিনিসটা অবৈধ, কিন্তু আমরা পেটের দায় এই জীবিকার জন্য এই পোনাটা ধরে আমরা জীবিকার আহরণ করি। এদিকে সাধারণ খেটে খাওয়া জেলেরা রেণু শিকার করলেও মূলত এর সুফল ভোগ করছে অসাধু চিংড়ি রেণু পাচারকারী ব্যবসায়ীরা। কয় না, দাম নাই মাছের, এই 4-500 দিলে কেনা 50 টাকা দরাই দিয়ে দেয়। সমাধান হিসেবে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা। যারা কিনা রাতের আধারে এই রেণুপোনাগুলো খুলনার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটার সাথে অবশ্যই প্রশাসনের কেউ জড়িত, যার জন্য আসলে এটা দিনের পর দিন করতে পারছে। তো এটা কিভাবে বন্ধ করা যায়, এটা করা দরকার। মৎস্য বিভাগ জানায় অবৈধ রেণু শিকার বন্ধে বিভিন্ন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বিভিন্ন মোটিভেশনাল কার্যক্রম করে থাকি এবং সেখানে আমরাও উপস্থিত থাকি, যাতে করে এই রেণুপোনা ধরা থেকে তারা বিরত থাকে। মৎস্য ইনস্টিটিউটের জরিপ বলছে চিংড়ির রেণু ধরতে গিয়ে ধ্বংস হচ্ছে 38 প্রজাতির চিংড়ি, 6 প্রজাতির মাছ এবং প্রায় 100 প্রজাতির সামুদ্রিক প্রাণীর লার্ভা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন এই সময়ের বাণিজ্য। বগুড়া সহ 7 জেলায় ইবেল বন্ড ব্যবস্থার উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পেয়েছে। আর কখনো যাতে কোনো স্বৈরাচার কিংবা তাবেদার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে, সেটি নিশ্চিত করেই এখন সময়ের দাবি। এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। অন্যথায় এই সুযোগ গণতন্ত্র নাগরিকদের মিলবে না। সামাজিক ভারসাম্য, সমতা এবং অধিকার নিশ্চিত করতে ন্যায় প্রতিষ্ঠা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম উপাদান, যা মূলত নৈতিকতা, আইন এবং মানুষের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠার একটি মৌলিক দিক। ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকায় মুখ্য। এ কারণেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে হরণ করা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার দ্বার উন্মুক্ত করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী শাসন আমলে বিচার বিভাগকে দলীয় আদালতে পরিণত করা হয়েছিল। আইনের দোহাই দিয়ে শাসন চালালেও তখন দেশের ন্যায় বিচার ছিল না। 2024 সালের আগস্ট মাসে দেশের স্বাধীনতা প্রিয় মানুষ অন্ধকারের শাসন থেকে মুক্ত করে নিজেকে, মুক্তি পায়। সুতরাং বর্তমান সরকার এবার দেশের ন্যায় শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত
হয়রানির জায়গা নয়, বরং ন্যায় বিচার পাওয়ার নিরাপদ স্থল। জনমনে এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স ও দূরীভূত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসাবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে। প্রিয় সুধীবৃন্দ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বিচার প্রক্রিয়ায় জনগণের হয়রানি লাঘব করতে সরকার বিচার প্রশাসন ও বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসাবে বিচার ব্যবস্থার আধুনিকায়নে ই বেইল বন্ড পদ্ধতির বাস্তবায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং যার ফলশ্রুতিতে আজ 7টি জেলায় এই প্রক্রিয়াটি চালু হলো। দেশের সকল আদালতে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ন্যায় বিচারে বিলম্ব করা মানেই ন্যায় বিচারকে উপেক্ষা বা অস্বীকার করা। আমি আশা করি বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক উদ্যোগ নিয়ে ই বেইল বন্ড ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবেন। আদালত থেকে জামিন পাওয়ার পর আদালতের বিভিন্ন দপ্তর ঘুরে জামিননামা হাতে পৌঁছতে কয়েকদিন সময় লাগার কারণে সংশ্লিষ্ট ব্যক্তির কারামুক্তি হতে দেরি হয়। এটি আইনের শাসন হলেও ন্যায় বিচার কিনা এ নিয়ে প্রশ্ন করার সুযোগ হয়তো রয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল। আইনের শাসন এবং ন্যায় বিচার বিষয় দুটি একটি আরেকটির পরিপূরক। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। উপস্থিত আইনজীবী বৃন্দ, জামিনের নথি অনলাইনে দাখিল করার ইলেকট্রনিক জামিননামা বা ই বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যেই জামিননামা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার ফলে বিচার প্রার্থীদের হয়রানি লাঘব হবে ইনশাআল্লাহ। আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত আইনজীবী, মোহরি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, পিয়ন সহ নানা পরিক্রমায় কমপক্ষে 13টি ধাপ পার হতে হতো, বা যা এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া এই কটি জেলাতে আদালতের কার্যক্রমে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা হলো। এর ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তি জামিন পাওয়ার পর কারামুক্তির ক্ষেত্রে হয়রানি লাঘব হবে। অপরদিকে বিরোধী পক্ষ কিংবা মধ্যস্থতাভোগীদের তৎপরতা কিংবা জামিননামা জালিয়াতির ঘটনার সুযোগও কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই বিচার বিভাগ থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। বগুড়া সহ 7 জেলায় ই বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এই সময়ের বাণিজ্য। প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে কুয়েত সরকার।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, মৎস্য এবং পশুপালন সহ বেশ কয়েকটি খাতে সীমিত সময়ের জন্য ভিসা ট্রান্সফারের সুযোগ দিয়েছে দেশটির সরকার। জনশক্তি কর্তৃপক্ষের নতুন ঘোষণায় নির্দিষ্ট কিছু খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে চালু হয়েছে ভিসা ট্রান্সফারের সুযোগ। কর্তৃপক্ষ বলছে এই সুবিধা কার্যকর থাকবে 1 মে থেকে 30 জুন পর্যন্ত। তবে ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বর্তমান নিয়োগকর্তার অনুমোদন বাধ্যতামূলক রাখা হয়েছে। এই সিদ্ধান্তে দক্ষতা অনুযায়ী ভালো কর্মসংস্থানের সুযোগ পাবেন অনেক প্রবাসী। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, যোগ্যতা অনুযায়ী এই সুযোগটি কাজে লাগাতে পারবেন দক্ষ কর্মীরা। দেখছেন এই সময়ের বাণিজ্য। মধ্যপ্রাচ্যের সংঘাত আর হরমুজ প্রণালীর অচলাবস্থায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জেট ফুয়েল সংকট। মে মাস থেকে ইউরোপের শত শত ফ্লাইট বাতিলের আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, জ্বালানির বিকল্প সরবরাহ পথ নিশ্চিত করা না গেলে আগামী 6 সপ্তাহের মধ্যে ইউরোপের জেট ফুয়েলের মজুদ ফুরিয়ে আসতে পারে। বিমানের জ্বালানি তেলের আকাশচুম্বী দাম আর সরবরাহ ঘাটতিতে এয়ার কানাডা সহ বড় এয়ারলাইন্সগুলো অনেক রুট বন্ধের ঘোষণা দিয়েছে। IATA এর তথ্য মতে ইউরোপের জেট ফুয়েলের প্রায় 30% আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে, যা এখন পুরোপুরি অনিশ্চিত। পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস সহ বেশ কয়েকটি দেশ জরুরি জ্বালানি পরিকল্পনা সক্রিয় করতে যাচ্ছে। এ ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। রোজা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।